প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু আপনারা জানেন যে দেশের বাইরে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য নামে জনৈক ইউটিউবার এবং তার সঙ্গে আমেরিকাতেও বেশ কয়েকজন, যারা নাকি 24-এর ছাত্র গণ আন্দোলনে যে অভ্যুত্থান ঘটেছিল সেই অভ্যুত্থানে দেশের বাইরে থেকে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটাই না বললেই নয়। সেই পিনাকি ভট্টাচার্য এমন অশ্রাব্য ভাষায় বিভিন্ন জ্ঞানী গুণী মানী সম্মানিত ব্যক্তিদেরকে প্রতিনিয়ত চরিত্র হনন করে যাচ্ছে। ইদানিং যদি গত দুদিনের পিনাকির বিভিন্ন পোস্ট ফেসবুকে বা ইউটিউবে যদি দেখবেন সে এখন প্রায় উন্মাদ প্রায়। তা আমাদের দেশে কথায় বলে না, আমাদের দেশে ভাদ্র মাসে নাকি কুকুর পাগল হয়, তো পিনাকি তো প্যারিসে, বাংলাদেশে এখন ভাদ্র মাসেই চলছে। সেই বাংলার ভাদ্রের বাতাস কি প্যারিস পর্যন্ত এসে লেগেছে, যে কারণে পিনাকি ভট্টাচার্য ওরফে পিনাকি ইসলাম তিনি প্রায় কুকুরের মতো পাগল। তার প্রমাণ আপনারা যদি গত দুদিনের তার বিভিন্ন পোস্টগুলি লক্ষ্য করে থাকেন। পিনাকি এমন সব কথাবার্তা এখন বলছে যে সমস্ত কথাবার্তা শুনলে অনেকে হয়তো হাসিও পেতে পারে। যে পিনাকি সব সময় দাবি করেছে নিজকে যে তিনি সেই আন্দোলনের একেবারে বিশাল নেতা, সেই আন্দোলন তার দ্বারাই সংগঠিত হয়েছে, সে সেই আন্দোলনকে ধার করিয়েছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, তার নেতৃত্বে প্রবাস থেকে সেই আন্দোলন করে সে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছেন। এই ক্রেডিটটি তিনি প্রায় সব সময় নিতে চান এবং নিচ্ছেনও বটে। কিন্তু এখন ঘটনা হলো কি, আপনারা জানেন গোপালগঞ্জের ঘটনা। গোপালগঞ্জে কি হয়েছিল, এই তথাকথিত সমন্বয়কদের শেষ পর্যন্ত সেনাবাহিনীর আশ্রয়ে যান নিয়ে তারা বেঁচেছিল এবং ঢাকা ফিরে এসেছিল। পিনাকি আরো এরকম অনেকগুলি জিনিস যেগুলি থেকে তিনি নিজেও খানিক শিক্ষা নিয়েছেন। তিনি জানেন যে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ 71-এ মুক্তিযুদ্ধ করে দেশের নেতৃত্ব দিয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটি স্বাধীন হয় 1971 সালের এক মহান মুক্তিযুদ্ধে। সেখানে বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে অকাতরে বাংলার তরুণ ছাত্র যুব সমাজ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এমনকি ভারতে যায়নি বঙ্গবীর কাদের সিদ্দিকীও তার সেই কাদেরিয়া বাহিনী নিয়ে দেশের ভিতরেই থেকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় দর্শক, যে বলছিলাম যে পিনাকির কথা, তো পিনাকি ইদানিং এত পাগল হয়েছে। কেন পাগল হয়েছে সেটা খুব মজার কাহিনী, সেটা একটু বলছি। পাগল হয়েছে এই কারণে, ঢাকা শহরে নাকি এখন আওয়ামী লীগের মিছিল, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল, এবং এই মিছিল প্রতিদিনেই লম্বা হচ্ছে। এই মিছিলের পরিধি বাড়ছে, প্রথম 20 জন 25 জন, তারপর 50 জন 100 জন, এখন 200 300 এমনকি 1000। এবং কেন সেই আওয়ামী লীগের মিছিলকে দমন করতে পারছে না, সেই কারণে তিনি অনেক গুসা করেছেন। এমন গুসা তিনি করেছেন, এখন তিনি আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছেন বলে যেটা জানা গেল। তিনি নিজেই বলছেন যে আরেকটি বিপ্লব হতে হবে। তিনি এখন চলে গেছেন আবার এগেনস্টে, এগেনস্টে, আমাদের ইউনুস সাহেবের এগেনস্টে। যে ইউনুস সাহেবকে সে পূজা করত, যে ডক্টর ইউনুসকে পেয়ে সে বলেছিল যে বাংলাদেশ এতদিনে একজন বড় নেতা পেল। অথচ দেখেন আজকে 1 বছর মাত্র ঘুরলো, এখন ইউনুস খারাপ হয়ে গেছে, কারণ ইউনুস নাকি ওনার কথা শুনছেন না।
ছাত্র সমন্বয়কারীরা তার কথা ভাই আর কত কথা শুনবে, তাদের কথা শুনতে শুনতে 32 নম্বর ভাঙ্গা হলো। সরকার নিশ্চুপ তাকিয়ে রইল, চেয়ে চেয়ে দেখলো বাঙালি জাতির ইতিহাসের যে আতুরঘর, সেই 32 নম্বর, যেটি বাংলাদেশের ঠিকানা, বাঙালির ঠিকানা, জয় বাংলার ঠিকানা, 71-এর ঠিকানা, বাংলাদেশের ঠিকানা। সে কি নীরবে ভাঙ্গা হলো। সরকার চেয়ে চেয়ে দেখলো। পিনাকি অত্যন্ত একেবারে বুক ফুলিয়ে বলতে লাগলেন তার প্রচেষ্টায় হয়েছে বটে, সেটা আমরা স্বীকার করি। যেভাবে পিনাকি গুজব এবং মিথ্যা চড়িয়ে যুব সমাজকে, ছাত্র সমাজকে, তরুণ কিশোর শিশু কিশোরদেরকে, এমনকি মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে মগজ ধুলাই করেছে, সেই মগজ ধুলাইয়ের তো একটা ফল হইতেই পারে। আমি একটি কথা এখানে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো দেখুন পিনাকির ইতিহাসটা দেখুন। পিনাকি বাংলাদেশে কি করেছিল? বাংলাদেশে সে একজন ফার্মাসিস্ট ছিল, মানে ফার্মাসিউটিক্যালে সে কাজ করতো, সে একজন ডাক্তার। সে মেধাবী লোক, নো ডাউট, কিন্তু মেধাবীও যে মাঝে মাঝে পাগল হয় এবং নিজের স্বার্থের জন্য এবং নিজের অস্তিত্বের জন্য যখন সে সমস্ত কিছু বিসর্জন দিয়ে মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন সে আর মানুষ থাকে না, তখন সে হয়ে যায় পশু, এমনকি পশুর চেয়েও অদম। এই পিনাকি যখন ফার্মাসিউটিক্যালে কাজ করত, তখন তিনি কালা জ্বরের ওষুধ, একটি ক্যাপসুল, সেই ওষুধের ঘাটতি হয়েছিল। শেষ পর্যন্ত সে ময়দা দিয়ে ওষুধ বানিয়ে সে রুগীদেরকে দিয়েছিল। এই ঘটনায় অনেকগুলি শিশু কিশোর সহ প্রাণ যায়, যাদের সংখ্যাটা ছিল 289। তো এই 289 জন শিশু কিশোরকে হত্যা করার পর স্বাভাবিকভাবে সেটা তৎকালীন সরকারের নজরে আসে এবং সেটা কেস হয়। পিনাকি একেবারে জেলে যাওয়ার অবস্থা, আত্মগোপন করে। তারপর এই যে আজকে এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, তাকে ভারত সীমান্ত এনে দালালের মাধ্যমে তাকে ভারতে পাঠায়। ভারতে যখন সে ধরা পড়লো, তখন তার কাছে কিন্তু বাংলাদেশের পাসপোর্ট ছিল না, বিনা পাসপোর্টে সে গেল। তারপর দেখা গেল কি, আজকে যে অনবরত প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি ঘন্টায় তার প্রতিটি কন্টেন্টে শুধু ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা। তো যে ভারত বিরোধিতা পিনাকি করেছিল এতদিন, সেই ভারতেই কিন্তু পিনাকির জান বাঁচিয়েছিল। ভারত থেকে থাইল্যান্ড কিভাবে সে গেল? বাংলাদেশের পাসপোর্ট তো তার কাছে ছিল না, তো ওইখান থেকে ওখানে গেল। নিশ্চয়ই ভারতে গিয়ে টাকা পয়সা দিয়ে বা অন্য কোনো উপায়ে একটা পাসপোর্ট বের করেছে, ভারতীয় পাসপোর্ট, যেটা সম্ভব, তখনকার সময় সম্ভব ছিল, আজকের দিনে হয়তো সম্ভব না ছিল। আর সে 2 নম্বরই, যত 2 নম্বরই রাস্তা, পিনাকির এমন কোনো 2 নম্বরই রাস্তা নেই যে পিনাকি সেটা জানে না। এবং সে মানে কলকাতা থেকে সে যায় কোথায়? থাইল্যান্ডে। থাইল্যান্ড থেকে একটি এনজিওর মাধ্যমে, একটি ফ্রান্সের একটি এনজিওর তার জন্য ভিসার ব্যবস্থা করে এবং তিনি ফ্রান্সে যান। সেখানে গিয়ে তিনি যেটা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং সেই থেকে তিনি এখন ওইখানে আছেন। তিনি কি বেছে নিলেন? তার রাগ, অভিমান আওয়ামী লীগ, শেখ হাসিনার প্রতি তো রয়েছে। তিনি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা বুঝতে চাইলেন, যে বাংলাদেশের মানুষ আসলে কি চায়। তিনি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এটা ধরে ফেললেন, যে মানুষের ধর্মান্ধতা, ভারত বিরোধিতা, শেখ হাসিনা বিরোধিতা, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কথা, এইগুলি দিয়ে তিনি শুরুটা করেন। কারণ তিনি জানেন যে সস্তা ভিউ পাওয়ার জন্য এটাই হলো সবচেয়ে উত্তম এবং জুতসই পয়েন্ট, এবং এই পয়েন্টে কিন্তু তিনি আগাতে থাকেন। এবং আজকে যে অবস্থায় তিনি আছেন, এটা তো সত্য কথা যে শেখ হাসিনার বিরুদ্ধে 2018 সাল থেকে কন্টিনিউ ইউটিউবে যে সমস্ত কথাবার্তা পিনাকি ভট্টাচার্য বলছেন, তা বরং আন্দোলনে বিএনপি বারবার পরাজিত হলো। বিএনপি একটি বৃহৎ দল বাংলাদেশে, যেভাবেই হোক শেখ হাসিনা সেই আন্দোলনকে প্রতিহত করেছেন। এবং পিনাকি যে কাজটি করেছে, তখন সে কিন্তু বিএনপি পক্ষেই
শেখ হাসিনার বিরুদ্ধে তারেক রহমানের পয়সা নিয়ে সে কিন্তু এই ইউটিউবের ধান্দা শুরু করে এবং কন্টিনিউ ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা শুরু করে। সেইভাবেই কিন্তু তার উত্থান। কিন্তু আপনারা দেখবেন মজার ব্যাপার হলো সেটা যে বিএনপি যে আন্দোলন করতে 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 যখন আজকে 24-এর মাথায় আসলো, তখন কি হলো, পিনাকি সেই যে মেটিকুলাস ডিজাইন যেটা বলা হচ্ছে সেটার এক্সপ্লেনেশন অনেক বড়, সেটা পরে অন্য এক সময় বলবো। আমার যদি আপনারা যদি রতন তালুকদার লাইভ ভিডিওতে যান, যেটা ইসেতে ইউটিউবে, সেখানে সার্চ করলে মেটিকুলাস ডিজাইন নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে, সেগুলি আপনারা সেখানে দেখতে পারবেন। যাই হোক, তারপর সে কি শুরু করলো যে ছাত্রদেরকে দিয়ে আন্দোলন, কোটাভিত্তিক আন্দোলন। এই কোটাভিত্তিক আন্দোলন শেষ পর্যন্ত এক দফা এক দাবি হয়ে শেখ হাসিনার পতন হলো। শেখ হাসিনার পতনের পরে পিনাকি তো একেবারে মহারাজা বনে গেলেন। এখানে একটি কথা বলে রাখি, প্রতারক তো সে বিভিন্নভাবেই প্রতারক। সে প্যারিসে এসে কি করলেন, সে বললেন সে মুসলমান হয়ে গেছেন। তিনি অবশ্যই একজন মুসলিম মেয়েকে বিয়ে করছে। অ্যাকর্ডিং টু বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশের আইন, সেখানে একজন ভিন্ন ধর্মাবলম্বী যদি একটি মুসলিম মেয়েকে বিয়ে করে, তাকে অবশ্যই মুসলিম হয়ে বিয়ে করতে হবে। সেই হিসাবে পিনাকি মুসলিম। এখন তাকে তার মুসলমানই হয়েছিল কিনা সেটা বলা মুশকিল। তিনি তো অনেক গর্ব করে বলেন, উনি 3 ইঞ্চি নিয়ে খুব প্রাউড ফিল করেন। 3 ইঞ্চি কাটা না আকাটা সেটা তো জানি না, যারা তার সঙ্গে গিয়েছেন তারা হয়তো সেটা বলতে পারবেন। তা আমি মনে করি যে পিনাকি নিজকে মুসলমান বলেও, যেহেতু সে হালাল মুসলমান নয় বা সে কখনো নিজকে বলেও না মুসলমান, সেই হিসেবে সে মুসলিমদের সঙ্গে ওটা প্রতারণা করছে। তিনি কথায় কথায় আল্লাহ, খুদা, আলহামদুলিল্লাহ এই সমস্ত কথাবার্তা বলে। আমি মনে করি যে এটা পবিত্র ইসলাম ধর্মের বরং অপমানই করা হচ্ছে। মানুষের সঙ্গে, মুসলমানদের সঙ্গে এক ধরনের মশকরা করা হচ্ছে। সে যদি মুসলিম হয়, ক্ষতির কোনো কারণ নেই, হইতেই পারে। প্রেম, বিয়ে এর কোনো সীমা থাকে না। ওর আকাশের মতো সীমাহীন প্রেম, সবসময় অন্যরকম। সেটাও সে একজন প্রেম করতে পারে, কিন্তু একটি মুসলিম বিয়ে করে আর এখন সে যেটা করছে কখনোই বলছে না, তার নাম চেঞ্জ করেন, তার নাম পিনাকি ভট্টাচার্য। তো পিনাকি ভট্টাচার্য হিন্দুদের মানে ব্রাহ্মণের যে টাইটেল, পারিবারিক নাম, সেটা তো সে যদি মুসলিম হয়ে থাকে, তা তো এই নামটা পরিবর্তন করা দরকার। তার তো আপনারা দেখবেন, এই যে আমরা যারা আমেরিকায় আছি, মোহাম্মদ আলী ক্লে একজন, এই যে সে আপনি মুষ্টিযোদ্ধা ছিলেন, তিনি কিন্তু মোহাম্মদ আলী নাম নিয়েছেন। আপনারা জানেন যে বেসবল প্লেয়ার অনেকেই কিন্তু ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে। কেউ নাম নিয়েছে করিম, কেউ জব্বার, কেউ রহিম, এইরকম। তো পিনাকি ভট্টাচার্য তার নামটা চেঞ্জ করে না কেন? বাংলাদেশে আছে যারা মুসলিম মেয়ে বিয়ে করেছে, তারা মুসলিম হয়েছে এবং মুসলিম নাম ধারণ করেছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য এখানে এইটাই যে সে যদি সত্যি সত্যি মুসলিম হয়, তাহলে মুসলিম নাম নেওয়া উচিত তার, এবং তাকে প্রমাণ করা উচিত যে সে আসলেই মুসলিম হয়েছে। এবং মুসলিম যদি সে হয়ে থাকে, তাহলে ওই নাম পরিবর্তন করা দরকার। কারণ তার নামটি তো এরকমও হইতে পারতো, মোহাম্মদ পিনাকি ইসলাম, তাহলেই তো হয়। তারপর তো সব জিনিস ক্লিয়ার হয়ে যায়। কেউ প্রশ্ন করে না, ভাই আপনি মুসলিম না আপনি হিন্দু, এটাতে কেউ প্রশ্ন করে। সে ভারত বিরোধিতা করুক, হাসিনা বিরোধিতা করুক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করুক, কোনো কিছু আসে যায় না। দেখুন, আমরা এটা বিশ্বাস করি যে জিনিসটা, সেটা হলো যে গণতন্ত্রে ভিন্নমত পোষণ করতেই পারে। ভিন্নমত পোষণকে যে সরকারে থাকবে, সে যদি সহনশীলভাবে গ্রহণ করে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে, কিন্তু সবকিছুই হতে হবে পিসফুল, কিন্তু গুজব নয়। পিনাকি তো সারাদিন গুজব আর মিথ্যাচার করে যাচ্ছে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। সাময়িক সে সফল, এই ব্যাপারে নো ডাউট। 32 নম্বর বাঙ্গা হলো। এর আগেই কিন্তু শেখ হাসিনা যেদিন চলে গেলেন, এই দিনেই কিন্তু 32 নম্বরে আগুন দেওয়া হলো। তারপর আবার বুলডোজার দেয়া, মানে এই কি করা হলো, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। কিন্তু 32 নম্বর যদি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা 71কে মুছে ফেলা যাবে? 71কে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে 71কে মুছে ফেলার জন্য, বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য 21 বছর নিরন্তর চেষ্টা চলেছে। কিন্তু 21 বছর পর আবার বঙ্গবন্ধু ফিরে এসেছেন। সাময়িক এরকম হয়েছে,
হইতে বাধ্য, কারণ রিয়াকশনে যারা প্রতিক্রিয়াশীল তারা সবসময়ই ষড়যন্ত্রের পিছনেই দৌড়াতে থাকে। এই পিনাকি একসময় বাম রাজনীতি করত, এখন সে হঠাৎ করে কি হলো, একেবারে বিপ্লবী হয়ে গেল। কোন বিপ্লবী? ইসলামিক বিপ্লবী। আরে যে মানুষটা দেশ থেকে অন্যায় করে বেরিয়ে এসেছে সেই মানুষটার কথা আরেকজন মানুষ শুনে কিভাবে? আর কি তার কথা শোনা যায়? আপনারা বলুন তো, যে ভাষা ইউজ করে সে, যে অশ্রাব্য ভাষায় গালাগালি। আর আপনারা আরেকটা কথা বলুন তো, বিএনপির কোন নেতার পিছনে সে লাগেনি এবং সকলকে ভয় দেখায়? এই ভিডিও আছে, ওইটা আছে, ওইটা আছে, আপনাকে ধরা হবে। এই হলো তার কাজ। তো এই কাজটাতে সে বেঁচে গেছে, একটা মুসলিম মেয়ে বিয়ে করছে দেখে। না হয় বাংলাদেশে কোন মালওয়ানের এত দাপট আছে আপনি বলেন তো? বাংলাদেশে হিন্দু মানেই ভয়ে আতঙ্কে শঙ্কিত, নিগৃহীত, বৈষম্যের শিকার। সেখানে পিনাকির এত দাপটটা করতে কি হলো? কারণ সে বিয়ে করেছে। তাও কি কাকে বিয়ে করেছে? এক জামাতের মেয়েকে। তো বাবা বললেই হয় যে আমি ধর্ম ছেড়ে দিয়েছি, যে বলছে না সে, তার অর্থ সে প্রতারক। সে প্রতারণা করছে মুসলমানের সাথে, সে প্রতারণা করছে হিন্দুদের সাথে। আমি একটি কথা অগ্রিম আপনাদেরকে বলে রাখি, এই পিনাকির সুর কিন্তু চেঞ্জ হওয়া শুরু করছে। কখনোই আপনারা অবাক হবেন না এই পিনাকি যদি আবার ভারতের চামচামি শুরু করে। আমি অবাক হবে না কেউ যদি বলে যে ভারতের টাকা খেয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য রর পারপাস সার্ভ করছে। আমি কিন্তু একেবারেই বিস্মিত হব না। হইতেই পারে। সব পিনাকির মতন একটি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, তার দ্বারা সবকিছুই সম্ভব। সে সবকিছুই করতে পারে। যে মানুষ মারতে পারে না, একজন নয়, দুইজন নয়, 279 জনকে হত্যা করে সে এসেছিল ইসেতে, প্যারিসে। প্রিয় দর্শক, তো বলছি যেটা, যে এই যে দেখুন, তার কিন্তু খুব ইচ্ছা ছিল যে তার অনেক সমস্যা, কিন্তু সে দেশে যাবে না। সে একাধিকবার বলছে দেশে যাবে। আমি তো এর আগেও একটি ভিডিওতে বলছি, আরে বাবা দেশে যাও, গিয়ে দেখো যে হাড্ডি গুড্ডি নিয়ে আবার প্যারিসে ফিরে আসা যায় কিনা। তার একটা ধারণা ছিল, সে ধারণা হলো যে বিপ্লবের পরে তাকে উপদেষ্টা বানিয়ে নেবে এবং সে সেখানে গিয়ে দাপট দেখাবে। কিন্তু সরকার, গভর্নমেন্ট খুব একটা পাত্তা তখন দেয়নি, তাকে বাধাও দেয়নি, আবার তাকে খুব একটা বেশি যে প্রশ্রয় দেওয়া সেটাও দেয়নি। তার এই যে আজকে যে পাগলা কুকুরের মতন হয়েছে, তার বিভিন্ন ধরনের কারণ আছে। কারণ তার বিরুদ্ধে যে কেস সে ভেবেছিল তার কেসগুলো তুলে নেওয়া হবে। ডক্টর ইউনুস যেমন দেশে গিয়ে তার সব কেস টেস উঠে গেছে, সব ট্যাক্স মাফ হয়ে গেছে, ইউনিভার্সিটি পেয়ে গেছেন, সবকিছু পেয়ে গেছেন। তো হয়তো তার ওই বেলায় এই জিনিসটা হইতো, কিন্তু ওইটার জন্য সে তেমন সারা পায়নি। আর ওই যে শত হইলেও তো মালাউন, ভয় ভীতি আতঙ্ক তো আছে, জানে তো পিছনে কি হইতে পারে। পিনাকি শুধু ঘুঘু দেখে কিন্তু ফাঁদ দেখে না। এবার বোধহয় একটু ফাঁদ দেখা শুরু করেছে, কারণ এখন তো পাগলা কুকুর হয়ে গেছে। কারণ সে দেখতেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে সমস্ত কর্মকাণ্ড এখন চলছে বাংলাদেশে, গোপালগঞ্জ থেকে শুরু হয়েছিল, এখন প্রতিদিনই মিছিল টিছিল হচ্ছে। এই সমস্ত কারণে তার মাথা খারাপ। বাড়তিয়ার মাঝে গত দুদিন আগেই ভারতে ইলিশ পাঠালেন ডক্টর ইউনুস, 1200 টন ইলিশ। এরই মধ্যে ইলিশ কলকাতার বাজারে গিয়ে পৌঁছেছে এবং কলকাতার বাজারে যে ইলিশের দাম 13 টাকা কেজি, সেই ইলিশই বাংলাদেশে 26 টাকা কেজি গেল। এটা এর মধ্যে গত দুদিন আগে ভারত থেকে আবার বিদ্যুৎ আনার জন্য আবার নতুন করে চুক্তি করা হয়েছে। এর মধ্যে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই, শেখ হাসিনার লাস্টের 1 বছর, পতনের 1 বছর আগে শেখ হাসিনার সাথে ভারতের যা বিজনেস ছিল, গত 13 মাসে ডক্টর ইউনুস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য শেখ হাসিনার আমলের চেয়ে আরো 17% বেড়েছে। তো এই সমস্ত জিনিসে ওদের মাথা খারাপ হয়ে গেছে। এটা তারা এখন বলতে বাধ্য হচ্ছে। মানে তারা এই তো বললাম আগে যে ও গুসা করছে, গুসাটা এই কারণেই করছে যে তাদের কথা আরো এখন সরকার শুনে না।
এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সরকার শুনে না এটাও না, তাদের এই যে ইউটিউব দান্দার যে ভিউয়ার্স, সেই ভিউয়ার্সও কিন্তু কমতেছে। যে বিএনপি তাকে বলতে গেলে আজকের পিনাকিকে পিনাকি হতে যে সাহায্যটি করেছে সেটা হলো বিএনপি। বিএনপি 14 বছরের আন্দোলন করে ফসল গড়ে তুলতে পারেনি, শেষ পর্যন্ত ফসল গড়ে তুলছে কে? গড়ে তুলছে এনসিপি। আর এনসিপি কে বানাইছে কে? এনসিপি কে বানাইছে হলো ডক্টর ইউনূস। আর এই পিনাকি এনসিপির পোলাপানগুলির মগজ ধোলাই করেছে। স্বাভাবিকভাবে 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ক্ষমতায় আসবে, এটাই তো সকলেই ধরে নিয়েছিল এবং এটাই খুব স্বাভাবিক প্রক্রিয়া। আপনাদের নিশ্চয় মনে আছে 1/11 পরে বিএনপি ক্ষমতা হারিয়ে যখন 1/11 হলো, তারপরে যখন 2008 ইলেকশন হলো, তখন স্বাভাবিকভাবেই বিএনপির পরে কে সরকার মানে রাজনৈতিক দল হিসাবে কে বড়? আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ ক্ষমতা আসছে এবং আমাদের দেশে কিন্তু 90-এর স্বৈরাচার পতনের পর বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ এক ধরনের দ্বিদলীয় শাসন ব্যবস্থা কিন্তু চলতেছিল। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, বিএনপি তো রাজাকারের পক্ষের দল না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যে কথাটা আমি সবসময় বলি, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু জাতির জনক, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমানের দুঃসাহসিক ঘোষণা, স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে, যা মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আরো প্রেরণা দেয়। এবং সেই পিনাকি দেখুন, এবার যখন 5 তারিখে সরকার পরিবর্তন হলো, সে কিন্তু লেগে গেল ডক্টর ইউনূসের পক্ষে এবং ইউনূসের পক্ষে গিয়ে সে বিএনপিকে ধরেন এক ধরনের সাইজ করার মতো সে মানে তার বক্তব্য বা তার সেই মগজ ধোলাই পলিসি শুরু করলো। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মির্জা আব্বাস থেকে শুরু করে সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন কোন নেতা নেই যাদের ব্যক্তিগত চরিত্র থেকে শুরু করে যাদেরকে বিভিন্নভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাদের চরিত্র হনন করেছে। আজকে রোমেন ফারানা বা বিএনপি নেতা ফজলুর রহমান, তাদেরকে যেভাবে সে কথাবার্তা বলে, কোনো মানুষ সেগুলি, ভদ্র মানুষ সেগুলি শুনতে পারে না। এই হলো পিনাকির অবস্থা। যাই হোক, এখন পিনাকি যেটা শুরু করেছে, যে পিনাকি তো ভাবতেছে যে এই যে আওয়ামী লীগের কে যে সরকার, ইউনূস সরকার যে আওয়ামী লীগকে মাইনাস করে নির্বিঘ্নে দেশ শাসন করবে, সেটার আলামত কিন্তু দেশে এখন আর নেই। দেশে বিএনপি ইলেকশন হবে, কালকে ইলেকশন হলে বিএনপি মানে একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি পাশ করবে। এই জন্য কিন্তু বিএনপির পিছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, যাতে নির্বাচন না হয়, যাতে পিআর নির্বাচন হয়। বিএনপি টাকানোর জন্য তারা পিআর নির্বাচন, এইসব অনেক আজগবি কাহিনী, নাটক এবং বিভিন্ন ধরনের ছলচাতুরি করছে। একটি কারণ, সেটা হলো বিএনপি হটাতে হবে। কিন্তু বিএনপি বেচারে তারাও এখন প্রবলেমে। বিএনপি, তারেক রহমান দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে, স্বাভাবিকভাবেই তিনি দেশে যাবেন, তার নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে। যেহেতু তিনি যখন দেশ থেকে আসেন, দেশে ওনার উপর অনেক অমানসিক অত্যাচার করা হয়েছে, সেই আতঙ্ক তো তার এখনো রয়েই গেছে, যে কারণে তারেক রহমান এখনো কথা দিয়ে এই সপ্তাহে যাবে, পরের সপ্তাহে যাবে, এই মাসে যাবে, পরের মাসে যাবে, এরকম ভাবে ডেট করতেছে। তো এই যদি হয়, তো এখন পিনাকির অবস্থা কি হইতে পারে, বা অন্যান্য ইউটিউবারদের অবস্থা কি হইতে পারে। এবং তারা মনে করতেছে তারা তো কিছুই পেল না। আরে এতদিন ডক্টর ইউনূস সরকারের ক্ষমতায় ছিল, আমরা কিছু পেলাম না। এখন এমন এক পরিস্থিতি হয়েছে, ইউনূস সরকার যায় অবস্থা, ইউনূস চলে গেলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপিকে তারা যা করেছে, বিএনপিকে তাদেরকে কুলে তুলে নাচবে কিনা, সেটাও যথেষ্ট সন্দেহ। পিনাকি তার বুকা না, সাময়িক পাগল হয়েছে সে, কিন্তু এরকম বুকা সে না। সে ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতাটাকে সে তার মানে জনপ্রিয়তার জন্য এই পলিসিটাই বেছে নিয়েছে, যেটা আমরা 1947 সালে বা উপমহাদেশ ভাগ করার সময় দেখুন কত আশ্চর্য ঘটনা, রাজনীতি কত নিষ্ঠুর, কত নির্মম। 47 সালে দেশ ভাগ হলো, সমপরিমাণ হিন্দু মুসলমান ভারতে পাকিস্তানে রেখেই দুটো দেশ হলো।
সেখানে পাকিস্তানেও হিন্দু রয়ে গেল, ভারতেও মুসলিম রয়ে গেল। কিন্তু রাজনীতিবিদরা গুজামিল দিয়ে কি করলেন, একটি মুসলিম দেশ, একটি হিন্দু দেশ। হিন্দু দেশ ভারত যদিও কি বলে ধর্মনিরপেক্ষ দেশ, তারা কখনো বলে না, কিন্তু আপাত দৃষ্টিতে যদি আপনি মনে করেন যে সংখ্যাগরিষ্ঠ যেহেতু হিন্দু, তাদের প্রাধান্যটা সেখানে বেশি থাকবে। যদিও ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা একটি মূল নীতি, সেখানে এখন ধর্মভিত্তিক দল বিজেপি ক্ষমতায় থাকলেও বিজেপি কিন্তু সংবিধানে হাত দেয়নি এবং সেটা তারা করতেও পারবে না। অনেক লোক আছে যারা মুসলিম, যারা বিজেপি করে। বাংলাদেশে অনেক হিন্দু আছে যারা বিএনপি করে, যারা ইদানিং নাকি শুনছি জামাত করা শুরু হয়েছে। হইতেই পারে। আমি তো মনে করি প্রতিটি মানুষের অধিকার আছে, সে কোন দল করবে, সে কি খাবে, সে কি পড়বে, একান্তই তাদের নিজস্ব ব্যাপার। তো এই পিনাকিদের কথা বলতে গেলে কথা শেষ হবে না, কারণ পিনাকিরা ভারতের গন্ধ যখন পায় তখনই তাদের মাথা মগজ মানে গরমিল হয়ে যায়। এবং এইটাই দেখা যাচ্ছে আজকে অনেক দিন যাবত। দেখুন পিনাকি কদিন আগে বললো যে মাহফুজ আসলো, কারণ পিনাকি এই জিনিসটা বুঝতে পারছে যে দেশের বাইরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে প্রবাসীরা, সেই প্রবাসীরা বিদেশে তারাও সোচ্চার। অনেকে অবভিয়াসলি এখানে বিএনপি সাপোর্টার অনেক, বা জামাতের সাপোর্টার অনেক, এনসিপির যদিও সাপোর্টার নেই, ভিতরে ভিতরে যারা আছে তা খুবই অল্প স্বল্প। কিন্তু এই যে দেখুন মাহফুজ আসলো কিছুদিন আগে, দেখনি মাস্টার মাইন্ড, আমাদের ডক্টর ইউনুস বলেছিলেন তিনি মাস্টার মাইন্ড, এবং যে মেটিকুলাসলি ডিজাইনে এই যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হলো, সেটার পুরা ক্রেডিটটা তিনি ছাত্র সমন্বয়কদেরকে দিচ্ছেন, তাদেরকে দিয়ে তিনি মন্ত্রিসভায়ও নিচ্ছেন, যেটা উপদেষ্টা পরিষদ, সেখানে তাদেরকে নিয়ে দল করিয়েছেন। এনসিপি অ্যাকচুয়ালি ছাত্রদের দল, ছাত্ররা হয়তো দল করতো না, এটাও ডক্টর ইউনুসের করানো দল। কারণ ইউনুস আপনারা জানেন 1/11-এর সময় ইউনুস রাজনীতি করার শখ ছিল, সেই রাজনীতি তিনি করার চেষ্টাও করছেন, তিনি ব্যর্থ হয়েছেন। জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে তিনি দেখলেন যে তার পিছনে সাপোর্ট নাই, শেষ পর্যন্ত কি করেন, তিনি আবার চলে গেলেন। উনি বিদেশে থাকতেই পছন্দ করে, সারা জীবন বিদেশেই ছিলেন, তিনি চলে গেলেন। তারপরে এখন সেই ছাত্রদেরকে দিয়ে তিনি ভাবলেন যে এখন এত বড় একটি বিপ্লব হলো, এই বিপ্লবের পরে যে গণজোয়ার, ছাত্রদের যে সাপোর্ট, এই ছাত্রদেরকে দিয়ে যদি একটি রাজনৈতিক দল করা যায়, তো এই দলটা ওনারই হবে। এবং এই জন্যই তিনি এই ছাত্রদের, তিনি কিন্তু বিবিসি, আল জাজিরা টেলিভিশনের সাক্ষাৎকারে নিজের মুখে বলেছেন যে ছাত্ররা একটি দল করবে, আমি তাদেরকে বলেছি দল করার জন্য। এই হলো অবস্থা, এবং তারা আবার সরকারে। তো এখন এনসিপি সরকারে না বিরোধী দলে, সেটা বলা মুশকিল, সেটা বলা যাবে না যে এনসিপি কোন দলে এখন আছে বা তার কি অবস্থানটা কি। কিন্তু আজকে এজ অফ টুডে, আজকে যদি বলেন, এখন কিছুটা ডক্টর ইউনুসের বুদ্ধোদয় হয়েছে ডাকসু এবং চাকসুর নির্বাচনের পর। কারণ এখানে দেখা গেছে এনসিপি আসন পায়নি, তো বরং যে 5-6টা প্যানেল হয়েছিল এনসিপি একেবারে নিচের লাইনে, 6 নম্বর বোধহয়। তো 6 নম্বর যদি হয়, তো ওদের কাছ থেকে কি আশা করা যায়? ওরা তো এমপি ইলেকশন কোথায় থেকে করবে? ওরা তো ইউনিয়ন ইলেকশন করে পাশ করতে পারবে না। এগুলি ছিল ফকির। এইগুলি সব বড় বড় চাঁদাবাজিগুলি ওরা করছে, আর দোষ চাপাইছে সব হলো বিএনপির উপরে, যে বিএনপি চাঁদাবাজি করছে। কারণ তারা প্রথম দিকে তারা চাইতেই ছিল যে বিএনপির ভাবমূর্তি কিভাবে নষ্ট করা যায়। প্রিয় দর্শক, তারপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে, কেউ কিছু বলেনি, দরকার নেই, ছাত্রলীগ টু মাচ হয়ে গিয়েছিল। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বা নিষিদ্ধ করা হয় না, কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ একটি বৃহৎ দল, মুক্তিযুদ্ধের দল। আওয়ামী লীগের সবাই খারাপ, শেখ হাসিনা খারাপ, ঠিক আছে, শেখ হাসিনাকে ধরে আনেন, শেখ হাসিনার বিচার করেন। আওয়ামী লীগের অন্যান্য যারা আছে, আমি তো মনে করি যে আওয়ামী লীগের অন্তত 500 চুর আছে আওয়ামী লীগে, সবাইকে ধরে নিয়ে আসেন। কিন্তু আওয়ামী লীগে তো আবার কোটি কোটি লোক আছে, ভালো মানুষ। আওয়ামী লীগের মধ্যে অনেক দ্বিতীয় তৃতীয় সারির অনেক নেতা আছে যারা কখনো চুরি করেনি বা চুরি করার মানসিকতা নাই। তৃণমূল আওয়ামী লীগ এবং তৃণমূল বিএনপি, আপনি যদি হিসাব করেন, যখন মানুষের সঙ্গে কথা বলেন, আপনি বুঝতে পারবেন ওরাই প্রকৃত এবং খাঁটি সমর্থক। সেটা হোক আওয়ামী লীগের,
হোক বিএনপি। তবে আওয়ামী লীগ এবং বিএনপি দুজনের ভোট প্রায় সমান সমান। তা আওয়ামী লীগ ইলেকশনে যদি আপনি তাদেরকে বাদ দেন, তাদের ভোটগুলি কোথায় যাবে? তাদের ভোটগুলো তো নিশ্চয়ই কোথায় যাবে? ওই লোক তো, এরা তো ভোট দিতে, এদের একটা চয়েস, ইদার তাদের ভোট দিতে হবে না হয় ঘরে বসে থাকতে হবে। তো নিশ্চয়ই তারা ঘরে বসে থাকবে না। ডাকসুতে কি তারা ঘরে বসে ছিল? ছিল না। ডাকসুতে কি তারা ঘরে বসে ছিল? ছিল না, তারা ভোট দিয়েছে। এখন বলতে পারেন ডাকসুর কথা আমরা বারবার বলি কেন? ডাকসুর নির্বাচনে জাতীয় নির্বাচনে খুব প্রভাব ফেলে না যদি দেশের পরিস্থিতিটা আগের মতো নরমাল হতো, কিন্তু এখন দেশের পরিস্থিতিটা আগের মতো নরমাল নয়। তাই ডাকসুর যে রেজাল্ট এসেছে জামাতের পক্ষে, সেটা কিন্তু অ্যালার্মিং। সেটা নিয়ে ভাবতে হবে। যারা টকশোতে বসে বলে যে নির্বাচনে প্রভাব পড়বে না, সেই আগের সিচুয়েশন আর আজকের সিচুয়েশন এক না। এই তো আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইলেকশন, সেটাও দেখতে পাবেন, সেখানেও দেখবেন হয়তো শিবিরেই পাশ করবে। কারণ শিবির বা জামাত তারা যেভাবেই হোক তাদের নিজদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। এখন বলতে পারেন যে জামাত মুক্তিযুদ্ধের পক্ষে। আমি জামাতের ব্যাপারে একটি কথা সবসময় বলি এবং সবসময় বলবো, জামাত যদি ৭১-এর অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং করা উচিত আমি মনে করি, তাহলে সেটা জামাতের ফেভারি বরং যাবে। কিন্তু জামাত কেন করছে না সেটা তারা বুঝতে পারবে। তা আমি মনে করি জিয়াউর রহমান, তার পরবর্তীতে খালেদা জিয়া, এর পরবর্তীতে শেখ হাসিনাও জামাতের সঙ্গে উঠা বসা করেছে, জামাত রাজনীতি করেছে। সেটা আমি মনে করি গণতন্ত্রে সমস্ত দলের রাজনীতি, তার মত পথ যত ভিন্ন হোক, মত পথ যত অন্যরকম, সমাজতন্ত্র হোক, গণতন্ত্র হোক, যে তন্ত্র হোক, ইসলামিক তন্ত্র হোক, তার রাজনীতি করার অধিকার রয়েছে, তার নির্বাচন করার অধিকার রয়েছে, তার ক্ষমতায় যাওয়ার অধিকার রয়েছে, সবকিছু রয়েছে। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে সেটা আওয়ামী লীগের মতো বৃহৎ দলকে বাদ দিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্রমূলক নির্বাচন করা হয়, তাহলে সেই নির্বাচন কি দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, বা এটা বিএনপির কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? আওয়ামী লীগ ছাড়া বিএনপি যদি নির্বাচনে যায়, সেই নির্বাচনে বিএনপি ধরা যাক ক্ষমতা পেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, বিভিন্ন কম্প্রোমাইজের মাধ্যমে, সেখানে অনেক ধরনের কম্প্রোমাইজ হবে, সেটাকে বিএনপি কি খুব কমফোর্টেবল ফিল করবে কিনা? উইদাউট আওয়ামী লীগ তারা সংসদে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও তো প্রশ্ন উঠতে পারে, এবং সেটা কতদিন টিকতে পারে? ছাত্ররা যে পথ দেখে গেছে, যে এই যে পিনাকি সহ এই সমস্ত লোকজন যে সমস্ত রাস্তা ছাত্রদেরকে দেখিয়েছে, এই সমস্ত রাস্তা পরবর্তীতে পোলাপান তাই করবে। পোলাপান শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার কথা ছিল, বিপ্লবের পরে যায়নি। ইউনূস তাদেরকে যেতে দেয়নি, তাদেরকে সরকারে নিয়েছে, তাদেরকে রাজনৈতিক দল বানিয়েছে তাদের স্বার্থে। কিন্তু এইটাই বাংলাদেশের জন্য ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে পারে, এবং এটা হবেও। শিক্ষক এবং ছাত্র যে সম্পর্ক থাকা উচিত, সে সম্পর্কে আজকে আছে? নেই। শিক্ষাঙ্গনে কি অস্থিরতা নেই? এখনো শিক্ষাঙ্গনে অস্থিরতা রয়েছে। যারা একসঙ্গে মিলিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল সকলে মিলে, সেখানে কোনো দলের নেতৃত্ব ছিল না, কিন্তু আজকে কোথায় তারা? এই এনসিপির সঙ্গে কতজন আছে ছাত্র যারা আন্দোলন করেছিল একসাথে? এনসিপির সঙ্গে যদি ছাত্ররা থাকতো, ডাকসুতে তাদের এই শোচনীয় পরাজয় হয় কিভাবে? সেই সমস্ত জিনিস ভাবতে হবে। বাস্তবতাটা অন্য জিনিস। আপনি আওয়ামী লীগের হাসিনাকে পছন্দ করেন না, দীপুমণিকে পছন্দ করেন না, কামালকে পছন্দ করেন, ওবায়দুল কাদেরকে পছন্দ করেন না, তাকে কাউয়া কাদের বলেন, যাই কাদেরই বলেন, তাকে দূরে রাখেন। সে যদি চুরি করে তাকে এনে শাস্তি দেন, কিন্তু আওয়ামী লীগকে কেন নির্বাচন থেকে দূরে রাখতে হবে? সেটা কি সফল হবে? আমরা কি জামাতকে রাজনীতি থেকে দূরে রাখতে পেরেছি? জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, জামাত অনেক কিছু করেছে। শেখ হাসিনা এসে জামাতের যে সমস্ত যুদ্ধাপরাধী নেতা ছিল তাদেরকে ফাঁসিও দিয়েছেন, বিচারও করেছেন। তারপরেও তো জামাত রাজনীতিও করছে। তো আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জামাত দেশে রাজনীতি করতে পারবে, আওয়ামী লীগ করতে পারবে না, সেটা কি ভাবা যায়? অথচ এই আওয়ামী লীগেই কিন্তু মুক্তিযুদ্ধের দল। তো আওয়ামী লীগ, বিএনপি এই দুটো দলে বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে মিশে আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বঙ্গবন্ধু যেমন জাতির পিতা, জিয়াউর রহমানও তেমন
স্বাধীনতার ঘোষক। এই বাস্তবতা আওয়ামী লীগকেও মানতে হবে, বিএনপিকেও মানতে হবে, এবং এই বাস্তবতা মেনেই চলতে হবে। আর এই যে আলতু ফালতু যে সমস্ত পাগল ছাগল দেশের বাইরে বসে ইউটিউবের নামে ব্যবসা করতেছে এবং দেশের জাতি এবং দেশকে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে, এবং গুজব, প্রতিদিনই গুজব, সারাক্ষণ মিথ্যা কথা বলে যারা জাতিকে বিভ্রান্ত করছে, এদেরকে এখনই প্রতিহত করার দরকার। আমি আজকে খুব খুশি একটা বিষয় ব্যাপারে, যে ওরা পিনাকিরা এখন বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে এবং ভবিষ্যতে আরো সরে যাবে। এই কারণেই, কারণ তারা তাদের কথা শুনবে না। তাদের কথা কেন শুনবে? বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি কি ওদের কথা শুনবে? এবং কেন শুনতে হবে বিএনপি কে ওদের কথা? জামাত যদি ক্ষমতায় আসে, জামাত ওদের কথা শুনবে? কেন শুনতে হবে তাদের কথা? তারা কে? ওরা দেশ ছেড়ে চলেছে বাইরে, এবং দেশ থেকে তারা কি খুব মানে পিসফুল্লি দেশ থেকে বিদায় হয়েছে। দেশে তারা চুরি করছে, ডাকাতি করছে, প্রতারণা করছে, মানুষ খুন করছে, ধান্দাবাজি করছে, বাটপারি করছে। ওরা ভুয়া। তো এই ভুয়াগুলি দেশের বাইরে থেকে কি বলে আমাদের দেশের জনগণকে তা শুনতে হবে, সরকারকে শুনতে হবে, প্রশাসনকে শুনতে হবে, সেনাবাহিনীকে শুনতে হবে। আপনারা দেখুন, এই পিনাকি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে প্রতিদিন ওয়াকারুজ্জামানকে নিয়ে কত আপত্তিকর কথাবার্তা বলে। দেশেও দু একজন বলে, ফুয়াদ, যে ব্যারিস্টার ফুয়াদ, সেও বলে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে, এরকম কথাবার্তা অনেকেই বলে। আপনারা চিন্তা করতে পারেন 90-80 দশকের বাংলাদেশের সেনাবাহিনী আর আজকের বাংলাদেশের সেনাবাহিনী কত সহনশীল ও ধৈর্যের সঙ্গে এইসব বিষয়কে মোকাবেলা করছে। আজকে যে ফুয়াদ বলে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে, সে ঢাকায় বসা, সে এবি পার্টি করে, সে টক শোতে গিয়ে জ্ঞান দেয় আমাদেরকে। এটাই আমাদের সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয় এর সবচেয়ে বড় উদাহরণ। আর এই যে পিনাকি সারাদিন প্যারিসে বসে বসে ওয়াকারুজ্জামানকে গালিগালাজ করতেছে, আর ভারত, ওয়াকারুজ্জামান নাকি ভারতের দালাল, সবকিছু ভারতের দালাল। তো উনি তো নিজেই আগেই বলছি, একেবারে বিগিনিংয়েই বলছি, সে নিজেই তো ভারত হয়ে সে আত্মরক্ষা করছে। দালাল রে পয়সা দিয়ে ভারতে আসছে, তারপর ভারত থেকে ইয়েতে গেছে, পাসপোর্ট জাল করছে। বাংলাদেশের পাসপোর্টও ছিল না, ভারত থেকে ভারতের জাল পাসপোর্ট বানিয়ে সে থাইল্যান্ড গেছে, থাইল্যান্ড থেকে প্যারিসে গেছে। মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল? তারা নিয়ে অনেক পাকিস্তানি কিচ্ছা আছে, ইউ নো দ্যাট। আমি এই পর্যায়ে যেতে চাই না, ওগুলি পারিবারিক। এই পর্যায়ে আমি যেতে চাই না, এটাও যেমন ঠিক। এর আগে আমি 2-4 কথা এ নিয়ে বলেছিও। তাকে তার পরিবার নিয়ে, তার মা বাবা নিয়ে যদি এত কথা উঠে, ওইগুলি ক্লিয়ার করে না কেন? তার তো উচিত হলো ওইগুলি আগে ক্লিয়ার করা, ওইগুলি সম্পর্কে তার বক্তব্য। সে নিজেও তো 71 সালে তারা কোথায় ছিল? তারা শিলিগুড়িতে ছিল, ভারতের শিলিগুড়িতে। তাই অত দেশপ্রেমিক, অত পাকিস্তান পীড়িত, তাদের পরিবার যাইতে হলো কেন ইসেতে? তার বাবার তো বন্ধুও ছিল পাকিস্তানি। তো এই সমস্ত অনেক কল্প কাহিনী আছে। তারপরেও 71 সালে তার পরিবারকে কেন ভারতে যেতে হয়েছিল? কেন তারা শিলিগুড়িতে ছিল? তারপর দেশ স্বাধীন হওয়ার পর তারা বাংলাদেশে ব্যাক করছে কেন? কি কারণে? তাদের তো বাংলাদেশেই থাকার কথা ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি আর লম্বা করবো না। আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ, এবং আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ইউটিউব চ্যানেলে, যে ইউটিউবে গিয়ে সার্চ দিলে, রতন তালুকদার লাইভ সার্চ দিলে, সেখানে দেখবেন আরো অনেক ধরনের ভিডিও আছে, যেটা আপনারা ভালো লাগে আপনারা দেখতে পারেন। আমি আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।